হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 19শে এপ্রিল ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় এই সিনেমাটা জাতীয় পুরস্কার প্রাপ্ত এবং এই সিনেমার কাহিনীকার, চিত্রনাট্যকার এবং পরিচালনা তিনটেই করেছেন ঋতুপর্ণ ঘোষ, যিনি আজকে আমাদের মধ্যে নেই। এবং ট্রুলি আমাদের এই বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু তাকে সত্যি সত্যি বোধহয় কোথাও না কোথাও মিস করে। তো এই সিনেমায় মুখ্য চরিত্রে যারা যারা আছেন: অপর্ণা সেন, দীপঙ্কর দে, দেবশ্রী রয়, প্রসেনজিৎ সহ আরো অনেকে। তো এই সিনেমার গল্পটা কেমন গল্প, এই সিনেমার গল্পটা যদি কথা যদি আমি বলি, তো এই সিনেমাটা কিছুটা ইন্সপায়ার্ড ইউরোপিয়ান একটা ড্রামা থেকে। এটা ড্রামা না, এটা আমি সিনেমাই বলবো, সিনেমা থেকে এটা ইন্সপায়ার্ড হয়েছে। কিন্তু আমি এটাকে পুরোপুরি ইন্সপায়ার আমি সিনেমা বলতে পারি না, বা আমি এই কথাটা কখনো জোর দিয়ে বলতে পারি না যে এই সিনেমার ডিরেক্টর তিনি কেন সেই সিনেমাটাকে ক্রেডিট দেননি। এটা ওরকম ভাবে না, মানে জাস্ট হয়তো আইডিয়াটা ওই জিনিসটার কাছ থেকে, ওই সিনেমাটার কাছ থেকে নেওয়া হয়েছে। ইউরোপিয়ান সিনেমার যিনি মা, তিনি ছিলেন একজন বিখ্যাত পিয়ানো বাদক, বাদিকা। এবং এখানে অপর্ণা সেনের চরিত্র, সেই চরিত্রটা হচ্ছে একজন বিখ্যাত নৃত্যশিল্পী। এবং তিনি মানে নৃত্যশিল্পী, তিনি তার জগতে মানে একটা সর্বশ্রেষ্ঠ পুরস্কার বোধহয় তিনি পেতে চলেছেন। এইরকম একটা দিন থেকে কিন্তু সিনেমাটা শুরু। যদিও সিনেমার শুরুর দিকে একটা ফ্ল্যাশব্যাক অল্প দেখানো হয়েছে, যে অদিতি যে চরিত্রটা, মানে এখানে যে চরিত্রটা দেবশ্রী রয় যেটাতে অভিনয় করেছেন, তার বাবা তার ছোটবেলাটা দেখানো হয়েছে, তার বাবা মারা যাচ্ছেন। তো সেই সময় তার মায়ের অনুপস্থিতি, সেই সময়টা থেকে যে তার জীবনে যা যা ঘটনা ঘটতে থাকে, সেই জিনিসগুলোকে অল্প অল্প করে দেখানো হয়েছে। এই যে মা যে নাচ শেখান, বা তিনি যে একজন নৃত্যশিল্পী, এটা কি অদিতিকে কোনোভাবে কি প্রভাবিত করছে? যে মা যে তাকে, মা অতীব ব্যস্ততার মধ্যে যে তাকে দেখাশোনা করতে পারে না, সে তার বাড়ির পরিচারিকা, মানে পরিচারিকা বলতে তার নাম এখানে দেখানো হচ্ছে যে বয়া। তো সে তার বয়ার কাছে সেই সমস্ত জিনিস, মানে তার সুবিধা অসুবিধা ছোটখাটো জিনিসগুলো সে কিন্তু বলছে। তো এই ধরনের ঘটনা থেকে আমরা দেখতে পাই যে প্রসেনজিৎ স্যারের এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তিনি হলেন অদিতির লাভ ইন্টারেস্ট। এবং অদিতি কিন্তু তার জগতে শুধুমাত্র এই মানে প্রসেনজিৎ স্যারের ক্যারেক্টারটাকেই কিন্তু সে শুধু দেখছে। কারণ তার জগৎ জুড়ে একটা সিনে আছে, আমরা দেখতে পাচ্ছি দুজনে যখন খুব কাছাকাছি এসে অদিতি যখন নিজের জীবনটাকে যখন সে ব্যাখ্যা করছে, তো তার লাভ ইন্টারেস্টের কাছে, তখন কিন্তু সে একটা কথা বলছে, তার জীবন জুড়ে কিন্তু তার বাবাই ছিল। কিন্তু বাবার মৃত্যুর পরে যেদিন সে প্রসেনজিৎ স্যারের ক্যারেক্টারটাকে যেদিন সে প্রপোজ করছে, সেদিন কিন্তু সে বাবার ছবির সামনে বসে সে কেঁদে ফেলেছিল। কেন না, তার বাবার মানে যে স্মৃতি সে আঁকড়ে ধরে সে এতদিন পর্যন্ত বেঁচে রয়েছে, মানে বাবা তার কাছে খুব প্রিয় একজন মানুষ ছিলেন, বেঁচে রয়েছে, তার থেকে তার ভালোবাসাটা ডাইভার্ট হয়ে যে প্রসেনজিৎ স্যারের ক্যারেক্টারটা যেটা, সেটার কাছে যে চলে আসছে। তো সেইটার জন্য কিন্তু সে বাবার ছবির সামনে বসে কিন্তু সে কেঁদেছে। আজকে আমরা যদি ওভারঅল অদিতির চরিত্রটাকে যদি আমরা বিশ্লেষণ করি, একটু স্টাবার্ন, একটু জেদি, মানে মায়ের সঙ্গে তার একটা দূরত্ব আছে। মানে মার সঙ্গে সবসময় ফর্মালিটিস করে, মা কোনো কিছু বললেই সে সব কথাতে থ্যাংক ইউ বা থ্যাঙ্কস, এই কথাটা সে সবসময় বলে। যদিও মার সঙ্গে মেয়ে বা বাবার সঙ্গে সন্তানের এইরকম সম্পর্ক থাকাটা কাম্য নয়, অন্তত আমাদের মানে সমাজে এই ধরনের জিনিস হওয়াটা ঠিক কাম্য নয়। তো কিন্তু তার মধ্যে এই জিনিসটা আছে। এবং মা যে পুরস্কার পাচ্ছে সেই জন্য সে আনন্দিত, কিন্তু উচ্ছ্বসিত নয়, যে যতটা উচ্ছ্বসিত হওয়া উচিত ততটা কিন্তু সে দেখাচ্ছে না। কারণ তার মাথায় ওই 19শে এপ্রিল ওই দিনটাতে একটা চিন্তা ঘুরছে। কি চিন্তা ঘুরছে? যে তার সম্পর্কটা টিকবে না টিকবে না। তারপর যখন সে জানতে পারে তার মা নৃত্যশিল্পী বলে, তার সম্পর্কটাও যখন একটা মানে কি বলবো, যে একটা দোদুল্যমানতার মধ্যে চলে আসছে। দোদুল্যমানতা মানে একদম কিনারায় চলে এসেছে, মানে যে কোনো সময় সম্পর্কটা ভেঙে যেতে পারে। তখন সে একটা
ডিসিশন নেয়। এবার কি ডিসিশন নেয় আপনারা সবাই জানেন। 19শে এপ্রিল আপনারা দেখে নিন হইচই অ্যামাজন থেকে। এই সিনেমায় দেবশ্রী রায় যা অভিনয় করেছেন মানে অসাধারণ আমার লেগেছে। এই সিনেমায় অপর্ণা সেন তো খুবই ভালো অভিনয় করেছেন, তিনি তো ভালো অভিনেত্রী, যদিও আমি পার্সোনালি তাকে অভিনেত্রীর থেকে বেশি পরিচালিকা হিসেবে, আমার ডিরেক্টর হিসেবে আমার তাকে বেশি ভালো লাগে। তো যাই হোক, তবু তিনি এখানে খুবই ভালো অভিনয় করেছেন। আর প্রসেনজিৎ স্যার যতটুকু ছিলেন ততটুকু জায়গায় ঠিক আছে। এবং দীপঙ্কর স্যারের কাজটা ছিল এই মা আর মেয়ে এই দুজনের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করা, এবং তিনি কি সেটা সত্যি সত্যি করতে পেরেছেন, এবং সেটা জানার জন্য তো আপনাদেরকে সিনেমাটা দেখতে হবে। আমি জানি আমাদের পশ্চিমবঙ্গে হেন মানুষ নেই যারা সিনেমা প্রেমী হন বা না হন, যারা ঋতুপর্ণ ঘোষের 19শে এপ্রিল সিনেমাটা দেখেননি। যারা দেখেননি তবুও আমি বলবো যে এখনো পর্যন্ত যারা দেখেননি তাদেরকে আমি দেখার জন্য ইনসিস্ট করব, এবং যারা অলরেডি দেখে ফেলেছেন তারা রিভিজিট করতে পারেন। তো আমি এই সিনেমার কনক্লুশন ড্র করার জন্য আমি 3টে পয়েন্ট বলতে চাই। পরিচালক এই সিনেমায় 3টে জিনিস দেখাতে চেয়েছেন। একটা হচ্ছে, তুমি যখন সাফল্যে মানে শিখরে তুমি যখন পৌঁছে যাচ্ছ না, তখন তুমি সবসময় দেখবে কিছু কিছু জিনিস তোমার কাছ থেকে কিন্তু সরে যাচ্ছে। বলতে গেলে তোমার কাছের মানুষেরাই তোমার কাছ থেকে সরে যাচ্ছে। তুমি সাফল্য সিঁড়ি একটার পর একটাই তুমি উঠে যাচ্ছ, কিন্তু তোমার কাছের মানুষেরা তোমার কাছ থেকে সরে যাচ্ছে। এইটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে মা মেয়ের মধ্যে যে একটা ঠান্ডা লড়াই বা একটা টাসেল, যে কোনো মানুষের মধ্যে, এটা মা মেয়ের বলে না, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কোনো ঠান্ডা লড়াই যদি থাকে, বা একজন আরেকজনের কাজকে সে পছন্দ করছে না, তার এরকম ঔদাসীন্যটা সে পছন্দ করছে না, দুজনের মধ্যে বুক ভরা অভিমান আছে, সেই সব জায়গাগুলো সব সময় সমাধান হয় কথার মাধ্যমে। সেই সব জায়গাগুলো রাগারাগি, ঝাপাঝাপি, অভিমান এইসব করে কখনো হয় না। সেই সমস্ত জিনিসগুলোর সমাধান হয় শুধুমাত্র তুমি কি বলতে চাইছো আমি একটু চুপ করে শুনি, আমি কি বলতে চাইছি তুমি একটু চুপ করে শোনো। আলটিমেটলি সিনেমার শেষটা যারা দেখেছেন তারা কিন্তু জানেন যে সিনেমার শেষটাতে কি হলো, আজকে কি হতে পারতো আর কি হলো। এবং সবচেয়ে বড় কথা, পুরো জীবনটা জুড়ে মানে যতটুকু আমরা অদিতিকে দেখতে পাচ্ছি, সে তার বাবা এবং মায়ের সম্পর্ককে নিয়ে না একটা মিসকনসেপশন নিয়ে সে বড় হয়েছে। সেই মিসকনসেপশনটাও কিন্তু তার ভেঙে গেল এই শুধুমাত্র কথোপকথনের মাধ্যমে, শুধুমাত্র কথা বলা, কোনো ঝগড়া নেই, ঝাঁটি নেই, শুধুমাত্র দুটো মানুষের কাছাকাছি এসে যাওয়াতে তাদের কিন্তু এই সমস্যার সমাধানটা কিন্তু তাদের হয়ে গেল। এবং অদিতিও বুঝতে পারলো যে পুরোপুরি তার মায়ের দোষ নয়। অদিতি বুঝতে পারলো যে সাফল্য যখন একজন মানুষের ওপর পুরো সংসারটা যখন নির্ভর করছে, তখন তাকে যখন মানে এগিয়ে যেতে হবে, তখন বরঞ্চ পেছন থেকে তার বাড়ির লোকেদেরকে অত বেশি জাজমেন্টাল হলে চলে না, তার বাড়ির লোকদেরকে সবসময় তাকে সাপোর্ট করে যেতে হবে, কিন্তু করে যেতে হয়। কিন্তু এক্ষেত্রে কিন্তু তার মার ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হয়নি। তো সেই হিসাবে তো ওই দিক দিয়ে দেখতে গেলে আস্তে 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 আমরা যখন দেখলাম যে 19শে এপ্রিল দিনটা যেন মানে মা মেয়ের জীবনের যে জমাটবদ্ধ যে রাগ অভিমানগুলো ছিল, সেই দিনটা যেন সেই অভিমানগুলোকে, রাগ অভিমান সমস্ত কিছুকে যেন একদম জল করে দিয়ে গেল, যে দুজনের মধ্যে সে ব্যারিয়ারটা রইলো না। এবং তারপরে কি হয়েছিল, তারপরে এখানে একটা মানে একটা পজিটিভ নোটে সিনেমাটা এখানে শেষ হলো। তো এটাই হচ্ছে 19শে এপ্রিল। এই দুটো পয়েন্টসই ডিরেক্টর ঋতুপর্ণ ঘোষ আমাদের সামনে তুলে ধরেছেন। কথা বলা খুব দরকার, দুপক্ষ থেকেই কথা বলাটা খুব দরকার। মানে এবার অনেক সময় কি হয় জানেন তো, ব্যাপারটা হয়ে যায় যে কে আগে বলবে কে আগে বলবে, ও কেন বলছে না, আবার উল্টো দিক থেকে বলা হয় যে এদিক থেকে কেন কোনো কথা হচ্ছে না। তো এই এই জিনিসগুলো, এগুলো আমাদের দৈনন্দিন জীবনের যে কোনো জিনিসের ক্ষেত্রে এগুলো হয়ে থাকে। এগুলোর এগুলো কিন্তু ইগো নয় এই জিনিসগুলো, ইগোটা অন্য জিনিস, এই জিনিসগুলো কিন্তু ইগো নয়। ইগো থাকলে এই সব জমাটবদ্ধ যে অভিমানগুলো আছে না, এত সহজে কিন্তু জল হয়ে যায় না। এগুলো হচ্ছে বেসিক্যালি হচ্ছে অভিমান। এই অভিমানের জায়গাটা থেকে কিন্তু এই অসন্তোষটা তৈরি হয়। তো আমি যেটুকু 19শে এপ্রিল যা বুঝতে পারলাম, এটাই হচ্ছে মানে আমার
একটা ছোট ডিসকাশন। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।